আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএ পরীক্ষার এক্সাম টেকনিক এবং এক্সামিনার্স রিভিউ নিয়ে আলোচনা করব। যেহেতু আগামী ২৭ তারিখ থেকেই আমাদের প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলের এক্সাম শুরু হতে যাচ্ছে, সেজন্যই এ বিষয় নিয়ে আলোচনা করা। এই সেশন থেকে আমরা আসলে কি জানতে পারবো? রিটেন এক্সামের এক্সাম টেকনিক সম্পর্কে জানতে পারবো। একটা কেস বেস কোশ্চেন আমাদেরকে কিভাবে সলভ করতে হয় সে সম্পর্কে জানতে পারবো। আমাদের যে এক্সাম কোশ্চেনের কিছু ইম্পর্টেন্ট ভার্ব থাকে, কোন ভার্বগুলো থাকলে কোন মিনিং ক্যারি করে, ওইটা কি অনুযায়ী আমাকে উত্তরটা দিতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং মক এক্সামের স্ক্রিপ্ট চেক করা কিছু এক্সামিনারের ফিডব্যাক বা কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সো এক্সাম টেকনিক প্রথমে আমরা যদি বলি, টেকিং ফুড বিফোর দ্য এক্সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে এক্সাম হলে ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টা আপনি যদি বেস্ট আউটপুট দিতে চান, আপনাকে ফুললি এনার্জেটিক হয়ে পরীক্ষার হলে যেতে হবে। এটা যদি আপনি না করেন, আপনি এক্সাম হলে সিক হয়ে যেতে পারেন। তো এই যে আমাদের বিভিন্ন মিথ আছে, পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে না বা বিভিন্ন ধরনের যে কুসংস্কার আছে, এগুলোর আসলে কোনো বাস্তব ভিত্তি নাই। আমাদের উচিত হচ্ছে ফুল এনার্জেটিক হয়ে আসলে পরীক্ষার হলে যাওয়া। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার একদম ফোর্থ ইয়ারের ফোর্থ ইয়ার আপনারা জানেন যে লাস্ট ইয়ারে এসে রিটেক নেওয়া যায় না, যদিও আমি কোনো কিছুই কখনো রিটেক নেই নাই কোনো এক্সাম। তো আমি একটা এক্সামের হলে আমি কি করতাম, আমি কখনো খেয়ে পরীক্ষার হলে যেতাম না, না খেয়ে পরীক্ষার হলে যেতাম। সো আমার কি হলো, ১ ঘন্টা বাকি থাকতে আমি পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়লাম এবং খুব কষ্ট করে আমাকে পরে টিচাররাও হেল্প করেছিলেন, অনেক কষ্ট করে আমাকে এক্সামটা শেষ করতে হয়। সো এটা যাদের এক্সপেরিয়েন্স আছে তারা আসলে বুঝবেন জিনিসটা কত গুরুত্বপূর্ণ। কারণ সিএ এক্সামের আপনার এক্সাম হলের ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। সো আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই আনটিল দ্য লাস্ট সেকেন্ড অফ দ্য এক্সাম। শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। রিচিং এট এক্সাম হল, মিনিমাম ১৫ মিনিট আগে আপনাকে, এক্সাম শুরু হওয়ার ১৫ মিনিট আগে এক্সাম হলে যাওয়া উচিত। কারণ এক্সাম হলে যে আপনার মাইন্ড সেট অফ এক্সামের উপরে ফুল ফোকাসটা আপনার আসলে একাগ্রতাটা আনা উচিত। এই জন্য আমাদের যেটা উচিত, এখন তো আইসিএবিতেই পরীক্ষা হয়, সো সিএ ইনস্টিটিউটের আশেপাশে থাকতে পারলে ভালো। আর যারা বাসায় থাকেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ঢাকা শহরে জ্যামের কথা জানি, সো একটা রিজনেবল টাইম আগে এসেই পারলে বসে থাকতে হবে, বাট একদম নাকে মুখে এক্সাম হলে ঢোকা উচিত না। তারপরে আমরা কি করব, আমার যে এক্সাম স্ক্রিপ্টের টপ পেজটা সুন্দর করে ঠান্ডা মাথায় ফিল আপ করবো। আদার যে টাস্ক আছে, যেমন আমরা যদি খাতায় মার্জিন টানতে চাই কোশ্চেন পেপার পাওয়ার আগে, সহজ কথা হচ্ছে এই সমস্ত কাজ শেষ করে কোশ্চেন পেপার পাওয়ার আগে একদম ঠান্ডা মাথায় ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য এক্সাম পেপার। কোনো টেনশন, কোনো কিছু মাথায় রাখা যাবে না। আফটার গেটিং দ্য এক্সাম পেপার, এখন এক্সাম পেপার আমার হাতে চলে আসছে, আমি কি করব? যেমন একসময় আইসিবিতে ৩ ঘন্টা পরীক্ষা হতো, এই যে ৩.৫ ঘন্টা এখন পরীক্ষা হয়, যারা এগুলো প্রপোজ করেছিল যে এই আধা ঘন্টা বাড়ানোর জন্য, আই ওয়াজ ওয়ান অফ দেম। বাট আমরা যে জন্য আসলে সময়টা বাড়াতে বলেছিলাম, শুরুর দিকে আমরা আধা ঘন্টা যেটা করতাম, স্ক্রিপ্ট পেপারে লিখতে দিতাম না। তো স্টুডেন্টদের আপত্তির জন্য এখন আসলে ওই রেস্ট্রিকশনটা নাই। বাট এই আধা ঘন্টা দেওয়ার মূল উদ্দেশ্যটা যেটা ছিল, সেটা আসলে খুব বেশি বেনিফিটটা অনেকেই আসলে নিতে পারে না, কারণ সে জানে না আসলে তার কি করা উচিত। সো আমাকে যেটা করতে হবে, এক্সাম পেপার পাওয়ার পরে পুরো এক্সাম পেপারটা আমাকে ডিটেল পড়তে হবে না, আমাকে স্কিম থ্রু দিতে হবে।
স্কিম থ্রু দিতে হবে কেন? মূলত দুটা কারণে। কোন কোশ্চেনটা আমি সবচেয়ে ভালো আনসার করতে পারি সেটা আমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, এবং কোন কোশ্চেনটাতে আমার দখল সবচেয়ে কম, ভেরি রিমোট টু মি, যেটা আসলে আমি যদি সময় না পাই আমি আনসার করব না। এই দুইটা জিনিস বের করার জন্য আমাকে প্রথমে কোশ্চেনটা স্কিম থ্রু দিতে হবে। তারপরে যেহেতু আমি স্কিম থ্রু দিব, আবার সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপটা আইডেন্টিফাই করার পাশাপাশি আদার কোশ্চেনগুলোও যদি আমি একটু র্যাঙ্কিং করতে পারি, যে 1 নাম্বারটার পরে প্রথমে যেটা দিব, সেকেন্ড কোনটা দিব, এটা যদি আমি অন আফটার অ্যানাদার র্যাঙ্কিং করতে পারি, তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। এবং চেষ্টা করা উচিত যেগুলো স্মল কোশ্চেন্স, সে কোশ্চেনগুলো আগে আনসার করে একটা ম্যাক্সিমাম কাভারেজটা নিয়ে নেওয়া। কিন্তু বড় কোশ্চেন, যেমন বিশেষ করে আমি ফাইনাল লেভেলের, অ্যাডভান্স লেভেলের কর্পোরেট রিপোর্টিংয়ে একটা কোশ্চেন সবসময় কমন আসে, কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তো আমি স্টুডেন্টদের সবসময় বলি এই কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কখনোই সবার আগে শুরু না করতে, এটা পারলে সবার শেষে শুরু করতে, কারণ এটা অনেক বড় একটা কোশ্চেন। এটাতে যদি একবার প্যাচ লেগে যায়, বাকি কোশ্চেনগুলোর উপরে এটা আসলে খুব প্রভাব বিস্তার করে। সুতরাং আমাদের উচিত হচ্ছে স্মল কোশ্চেনগুলো আগে আনসার করে দেন বড় কোশ্চেনগুলোতে হাত দেওয়া। এরপর আমি কি করব? স্টার্ট রাইটিং, আমি লেখা শুরু করব। কোনটা দিয়ে লেখা শুরু করব? যে কোশ্চেনটাকে আমি র্যাঙ্কিংয়ে 1 নাম্বারে রেখেছি। এখানেও কিছু টেকনিকের ব্যাপার আছে। আমরা কি করি? একটা কোশ্চেন পেলেই কোশ্চেনের আনসার শুরু করি, কোনো কিছু চিন্তা না করে লিখতে থাকি। লিখতে লিখতে একটা টাইম যখন পার হয়ে যায়, লেখার ফ্লোটা যখন ভালো আসে, তখন আমরা চিন্তা করি আরে অনেক ইম্পর্টেন্ট জিনিস তো আমার লেখা হয় নাই, এইগুলো তো আমার লেখা উচিত ছিল, এগুলো না লিখলে তো আমাকে ভালো মার্কস দিবে না। এখন সেই জিনিসগুলো লিখতে গেলে কি হয়? অন্য কোশ্চেনের টাইম আমি খেয়ে ফেলি, অন্য কোশ্চেনের টাইম এখানে কনজিউমড করা হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, আমি যখন একটা কোশ্চেন লিখবো, সে 1 নাম্বার কোশ্চেন আমি র্যাঙ্কিং 1 নাম্বারে রেখেছি, বা 5 নাম্বার কোশ্চেন 1 নাম্বারে রেখেছি, 5 এর এ লিখবো। প্রথমে হাফ মিনিট বা 1 মিনিট মাথার মধ্যে একটু কোশ্চেনের আনসারটা সাজিয়ে নেওয়া, একটু প্ল্যানিং করা, যে আচ্ছা এই জিনিসটা তাহলে আমি কিভাবে কিভাবে লিখবো, শুরু কিভাবে করব, কিভাবে কিভাবে আমি এটার গাঁথনিটা শেষ করব। এই যে হাফ মিনিট বা 1 মিনিট আপনি একটু মাথার মধ্যে প্ল্যানিং করে নিলেন, এই হাফ মিনিট 1 মিনিটের প্ল্যানিং আপনাকে সুন্দর করে কোশ্চেনটা আনসার করতে অনেক হেল্প করবে। এতে আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন অনেক পরে মনে পড়বে না, ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন মিস হবে না, এবং আপনি প্রিসাইসলি অনেক সুন্দর করে আনসারটা করতে পারবেন। আর প্রথম কোশ্চেনে উচিত হচ্ছে এক্সামিনারকে নিজের জাত চেনানো। এখানে আসলে দেখা হয় আপনার কনসেপ্ট, আপনার কনসেপ্টটা কেমন, আপনি কেমন কাভারেজ নিয়ে এক্সাম হলে এসেছেন, আপনার নলেজ বেসটা কেমন, সেটাই কিন্তু এক্সামিনাররা মূলত দেখে প্রফেশনাল এক্সামের স্ক্রিপ্টে। সো প্রথম কোশ্চেনে আপনাকে কি করতে হবে? আপনার জাতটা চেনাতে হবে, কারণ আপনার খাতায় তো আপনার নাম লেখা নাই, আপনার খাতার লেখা আপনাকে রিপ্রেজেন্ট করবে টু দ্য স্ক্রিপ্ট চেকার। এক্সামিনারকে এটা আপনাকে বুঝাতে হবে। সো প্রথম কোশ্চেন আমরা চাইলে কিছু এক্সট্রা টাইম নিতে পারি, এক্সট্রা টাইম, বাট খুব বেশি সময় নেওয়া আবার উচিত না। এই যে এক্সট্রা টাইমটা আমরা নিব আসলে এক্সামিনারকে ইনফ্লুয়েন্স করার জন্য, তাকে আমার প্রতি ভালো ধারণা পোষণ করানোর জন্য। এক্সামিনার যদি আপনার প্রথম কোশ্চেনে খুব খুশি হয়, আপনাকে যদি একেবারে আকাশে বা মাথার উপরে তুলে ফেলে, এরপরে আস্তে আস্তে একটু খারাপ ডেলিভারি দিলেও মাটিতে নামানোর আগে আপনার খাতা তার দেখা শেষ হয়ে যাবে। আর এই যে এক্সট্রা টাইমটা আমরা নিলাম, সেটা গ্র্যাজুয়ালি আমাকে মাথায় রাখতে হবে, পরের কোশ্চেনগুলো থেকে কিন্তু এটা মেকআপ করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। আনসারের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো ম্যাথ, যেমন অ্যাকাউন্টিং, ট্যাক্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা কর্পোরেট রিপোর্টিং, এখানে যে সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে ওয়ার্কিং নোট দেওয়ার ব্যাপার আছে, সেটা কোনো ক্যালকুলেশনের ওয়ার্কিং হোক বা আপনার বিভিন্ন অ্যাজাম্পশন হোক, যেটাই হোক না কেন, যত বেশি ওয়ার্কিং নোট দিতে পারবেন তত ভালো। এই ওয়ার্কিং নোট কিন্তু আপনার কনসেপ্ট, আপনার ক্যালিভার, আপনার নলেজ বেস, এটা কিন্তু এক্সামিনারকে বুঝিয়ে দিবে।
আরেকটা জিনিস ভালো হয়, আপনি যে কোশ্চেনটা দিয়ে শুরু করবেন, আপনি যদি কোশ্চেনের আন্ডারলাইং এসেন্সটা বুঝে যান, যে আসলে এই কোশ্চেনটাতে আপনাকে কি মেসেজ দিতে চাচ্ছে, আপনার কাছ থেকে কি এক্সপেকটেশন এক্সামিনারের, তাহলে কিন্তু ভালো। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমরা মে জুন 2008-এ আমরা কি করেছিলাম, সেকেন্ড লেভেলের পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমাদের অ্যাডভান্স অডিটিং, যেটা এখন অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, সেখানে একটা কোশ্চেন এসেছিল যে একটা লিস্টেড কোম্পানি, সেখানে বোর্ড মিটিং হচ্ছে, বোর্ড মিটিংয়ে হেড অফ ইন্টারনাল অডিটকে ডাকা হয়েছে, সেখানে ডিরেক্টররা ডিসকাশন করছে যে একটা অডিট কমিটি থাকবে কিনা, সো অডিট কমিটি টিওআর কি হবে সেটা লেখার জন্য, একটা বোর্ড মেম্বার লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে হেড অফ ইন্টারনাল অডিটকে। ওই বোর্ড মিটিংয়ে একজন বোর্ড মেম্বার বলছে যে আমাদের যেহেতু ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে, তাহলে আমাদের আবার আলাদা করে অডিট কমিটি বোর্ডের দরকার কি। তো এই কোশ্চেনটা আমি আনসার লিখতে গিয়ে আমি কিন্তু সরাসরি বোর্ড মেমোতে চলে যেতে পারতাম। আমি যেটা বুঝলাম ওই সময়, যেহেতু 2008 সালের কথা বলছি, আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সবার সর্বপ্রথম বিসেক যেটা ইস্যু করে সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2006। এখন যেমন ম্যান্ডেটরি, তখন আসলে ম্যান্ডেটরি ছিল না, তখন ছিল কমপ্লাই অর এক্সপ্লেইন। মানে আপনি যদি কমপ্লাই না করেন তাহলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেন কমপ্লাই করেন নাই। তো আমি বুঝতে পেরেছি যে এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন থেকে আসলে এই কোশ্চেনটা এসেছে। তো আসলে জানতে চাচ্ছে এক্সামিনার যে আমি এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা সম্পর্কে ভালো মতো জানি কিনা। তো আমি প্রথমেই আনসার না, আমি প্রথমেই ছোট্ট একটা প্যারা লিখলাম যে যে ডিরেক্টর একজন বলেছেন যে অডিট কমিটি থাকতে পারবে না, এটা আসলে উনি বলতে পারেন না, কারণ বিসেকের 2006 সালের 20 ফেব্রুয়ারি যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী তাকে কি করতে হবে, যদি সে অডিট কমিটি না রাখে তাকে এক্সপ্লেইন করতে হবে কেন নাই। সো যেহেতু একটা লিস্টেড কোম্পানি, তার অবশ্যই অডিট কমিটি রাখতে হবে। এরপরে আমি আমার কোশ্চেনের আনসারে গিয়েছি। আপনারা জানেন যে এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2012 সালে একবার চেঞ্জ হয়েছে, 2018 সালে একবার চেঞ্জ হয়েছে। সো আমি দেখেন আনসার কিন্তু শুরু থেকেই মেমোটা লিখতে পারতাম। আমি যে এই যে ছোট একটা প্যারা লিখলাম, মানে আমি এক্সামিনারকে বুঝিয়ে দিলাম এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সম্পর্কে কিন্তু আমার ভালো ধারণা আছে। এইরকম ছোট ছোট জিনিস যদি আপনারা আনসারের শুরুতে যেগুলো আপনি ধরতে পারবেন, যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অনেক মাইলেজ দিবে। আর আনসারের ক্ষেত্রে যদি আমরা আপনার কোনো স্পেসিফিক রেফারেন্স মনে থাকে, একদম আপনি যদি 100% শিওর হন তাহলে রেফারেন্স দিতে পারেন, এটা আপনার ভালো মার্কস ক্যারি করবে। কিন্তু ভুল রেফারেন্স দিলে কিন্তু আবার উল্টা মার্কস কাটা যাবে। সো রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, ইউ শুড বি ভেরি স্পেসিফিক, এবং ইউ হ্যাভ টু বি শিওর, ভেরি শিওর, আপনাকে কারেক্ট হতে হবে। আর কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সব সময় যেটা করা উচিত, কখনোই ডিরেক্ট অ্যান্সারিং করা উচিত না। মে, মাইট, উড, কুড এই জিনিসগুলো ইউজ করা উচিত। আর একটা জিনিস করা উচিত না, আপনি শুরুতেই মনে করেন একটা অডিট অ্যাসুরেন্সের কোশ্চেন বা কর্পোরেট রিপোর্টিং এর অডিট পোর্শনের একটা কোশ্চেন আপনি শুরুতেই বলে দিলেন বিভিন্ন রিস্ক দেখে এই ক্লায়েন্টটা নেওয়া উচিত না। এইটা একদম সহজ আনসার, এই আনসার যে কেউ করতে পারে। শুরুতেই যদি আপনি এই আনসার লিখে কনক্লুশন করে কোশ্চেনটা শেষ করেন, আপনি কিন্তু ভালো মার্কস পাবেন না। আপনাকে বিভিন্ন ওখানে যে রিস্কগুলো আছে প্রত্যেকটা জিনিসের প্রোজ এন্ড কনস আপনাকে বলতে হবে। বলে বলে এখন দেখা যাচ্ছে আসলেই রিস্কের পাল্লা ভারী, তখনও বলতে হবে যে আরো ফার্দার স্টাডি করতে হবে, আরো বিভিন্ন জিনিস দেখতে হবে, দেন ফার্মকে ফাইনাল ডিসিশন নিতে হবে যে সে ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। এইভাবে আনসারটা করতে হবে। অথবা শেষে এসে বলতে পারেন যে এইগুলোর আলোকে মনে হচ্ছে হয়তো ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট না করাই সমীচীন, কিন্তু ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করার দরকার নেই, এরকম ডিরেক্ট আনসার করা উচিত না, অ্যাটলিস্ট কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে। এখন আমরা একটু জানি যে কেস বেস কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। কেস বেস কোশ্চেন আপনি যদি শুরুতে কেসটা পড়েন, আপনি কেসটা যদি শুরুতে পড়েন, আপনি কেসটা কেন পড়ছেন আপনি জানেন না। সো আপনি প্রথমবার যে কেসটা পড়বেন, আপনার যে সময়টা আপনি এখানে ব্যয় করবেন, 90% সময় আপনি ধরে নিতে পারেন যে ওয়েস্টেজ হয়ে গেল, কারণ আপনি জানেন না আপনি কেন কেসটা পড়ছেন। সো কেস বেস কোশ্চেনে আমাদের শুরুতে কি করা উচিত, কোশ্চেনের রিকোয়ারমেন্ট পড়া উচিত, পারলে 2-3 বার পড়া উচিত। আমাকে কোশ্চেনের রিকোয়ারমেন্ট গুলো প্রথমে পড়তে হবে, কেয়ারফুলি তার ওয়ার্ড গুলো দেখতে হবে, যে ভার্ব গুলো দেওয়া আছে রিকোয়ারমেন্টে সেটা আসলে
কি মিন করছে সেটা কেয়ারফুলি জাজ করতে হবে। এরপরে 4 নাম্বার স্টেপে এসে আপনি কোশ্চেনের কেসটা পড়া শুরু করবেন, বাট কিপিং ইন মাইন্ড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কোশ্চেন। তখন আপনি কোশ্চেনের রিকোয়ারমেন্টটা মাথার মধ্যে ঘুরাবেন আর কেসটা পড়বেন। যেখানে যেখানে মনে হবে এইটা তো এই রিকোয়ারমেন্টের সঙ্গে রিলেটেড, আপনি ছোট্ট করে টুকে রাখতে পারেন। এরপরে কেসটা পড়ার পরে আপনি একের পর এক আনসারগুলো করবেন। তাহলে আমাকে কি করতে হবে? একটা কেস বেস কোশ্চেনের আনসার করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আগে রিকোয়ারমেন্ট পড়তে হবে, তারপরে কেসে রিকোয়ারমেন্টে ইউজ করা ভার্বগুলো সম্পর্কে ভালো মতো বুঝতে হবে কেয়ারফুলি, দেন কোশ্চেন পড়ে তারপরে আমাকে আনসার করতে হবে। এখন আনসার করতে গেলে অবশ্যই টাইমলাইন দেখতে হবে। আমি একটা কোশ্চেন ভালো পারি, এইটাতে 2টা কোশ্চেনের সময় যদি আমি কনজিউম করে ফেলি, সেটা আবার মোটেও ঠিক হবে না। আমরা এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট ভার্বের কথা বললাম, এখানে কিছু ভার্বের লিস্ট আমি এনেছি এবং ভার্বগুলো বলতে কি মিন করে সেটা ডিফাইন করতে বললে ওটার মিনিংকে আমরা বলবো। আপনাকে যদি ডিসক্রাইব করতে বলে তাহলে তার কিছু ফিচার্স আপনি আলোচনা করতে বলেন। আপনাকে যদি কোনো দুটার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে তাহলে ওই দুইটার মধ্যে আপনার কি পার্থক্য আছে সেটা আপনি বলবেন। আর যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলে তাহলে আপনাকে বোথ সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, মানে সিমিলারিটিস এবং ডিফারেন্স দুইটাই আপনাকে আলোচনা করতে হবে। আর যদি শুধু কন্ট্রাস্ট বলে তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য সেটা আপনি অ্যানালাইসিস করবেন। আপনাকে যদি অ্যাসেস করতে বলে তাহলে তার স্ট্রেংথ, উইকনেস, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স বা অ্যাবিলিটি টু কন্ট্রিবিউট সবকিছু নিয়ে আপনি আলোচনা করবেন। আপনাকে যদি এক্সামিন করতে বলে তাহলে জিনিসটা ইন ডিটেল ক্রিটিক্যালি রিভিউ করবেন। আপনাকে যদি ডিসকাস করতে বলে তাহলে আপনি পক্ষে বিপক্ষে বলবেন। ক্রিটিসাইজ করতে বললে আপনি ওটার যে উইকনেস বা প্রবলেমগুলো আছে সেগুলো বলবেন। আপনাকে যদি শুধু ইভ্যালুয়েট করতে বলে তাহলে পক্ষে বিপক্ষে বলবেন, পক্ষে একটু বেশি বলবেন। আর যদি বলে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট তাহলে পক্ষে বিপক্ষে বলবেন, তখন বিপক্ষে একটু বেশি বলার চেষ্টা করবেন। আপনাকে যদি একটা কেস কনস্ট্রাক্ট করতে বলে তাহলে আপনার যে আর্গুমেন্টগুলো আছে পক্ষে বিপক্ষে সেগুলো এভিডেন্সের সাপোর্টিং সহ আপনি ডিসক্রাইব করবেন। আপনাকে যদি রিকমেন্ড করতে বলে, সো রিকমেন্ডেশনের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের কি রিকমেন্ড করছেন। ছোট্ট একটা মনে করেন স্মল একটা এসএমই সাইজের একটা অর্গানাইজেশনের কেস আসলো, আপনি সেখানে রিকমেন্ডেশন দিলেন বড় বড় লার্জ কর্পোরেটের যা যা ফিচার্স থাকা উচিত সেই জিনিসগুলো, ওইটা অ্যাফোর্ড করার অ্যাবিলিটি দেখা গেল ওই অর্গানাইজেশনের নাই, তাহলে এরকম রিকমেন্ডেশন কিন্তু দেওয়া যাবে না। সো সুইটেবল রিকমেন্ডেশন দিতে হবে। আপনি একজন অডিট ম্যানেজার রিকমেন্ডেশন যেটা দিবেন বা আপনি একজন অডিট পার্টনার, দুইটা কিন্তু একরকম হবে না। আবার আপনি একজন অডিট জুনিয়র বা সিনিয়র, আপনার ওই ওই রিকমেন্ডেশন কিন্তু ওই সিনিয়র লেভেল থেকে হতে হবে বা ওই জুনিয়র লেভেল থেকে হতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এক্সামিনার্স ফিডব্যাকে যাই, আমরা কিছু এক্সামের স্ক্রিপ্ট এখানে ছোট্ট করে ছবিতে দিয়েছি এবং সেগুলো নিয়ে বলার চেষ্টা করছি। যেমন এক্সামিনার বলছে যে একটা কোশ্চেনের আনসার লিখতে যে স্টুডেন্ট কোশ্চেনের রিকোয়ারমেন্টই বুঝে নাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে ফেল করি এক্সামে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, কারণ আমি কোশ্চেনই বুঝি না। আমি যদি কোশ্চেন না বুঝি, আমি খুব সহজে যদি বলি কোশ্চেনে আসছে বাংলাদেশের রাজধানী কি, লিখতে হবে ঢাকা, আমি কোশ্চেনই পড়লাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি, তাহলে তো আমি লিখবো চট্টগ্রাম। সো আমি যদি কোশ্চেনটাই না বুঝি তাহলে তো আমার আনসার ভুল হয়ে যাবে। আগে কোশ্চেন বুঝতে হবে, তারপরে আনসারটা করতে হবে। অনেক সময় একটা কোশ্চেনে 2টা পার্ট থাকে, বলে যে আপনি অডিট রিস্ক আইডেন্টিফাই করেন এবং কি রেসপন্স আপনার সেটাও আপনি বলেন। এখন আপনি রিস্ক আইডেন্টিফাই করে আসলেন, রেসপন্স লিখলেন না, তাহলে তো 50% আনসার করা হলো। সো কোশ্চেনের রিকোয়ারমেন্ট বুঝে টু দ্য পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। ইররেলিভেন্ট এক্সপ্লানেশন এবং ডেসক্রিপশন অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কোনো এক্সপ্লানেশন যদি আমরা দেই সেটা যদি এক্সাম্পল সহ দিতে পারি তাহলে ভালো হয়।
সব সময় যে আপনাকে পার্থক্য লিখতে গেলে যে দুইটা টেবিল করে দুই পাশে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখতে হবে, নট নেসেসারি। সব সময় এটা আপনি পারবেন না। যেমন অডিটের ক্ষেত্রে আমি যদি বলি, একটা বলে যে স্যাম্পলিং রিস্ক আর নন স্যাম্পলিং রিস্ক, আপনি এইভাবে বুলেট পয়েন্ট দিয়ে দুই পাশে টেবুলার ফর্মে লিখতে পারবেন না। এই স্যাম্পলিং রিস্ক, নন স্যাম্পলিং রিস্ক দুইটা যদি আপনি সুন্দর করে দুটাকে ডিফাইন করে দিতে পারেন, দ্যাট ইজ এনাফ। কোশ্চেনের আনসার যখন আমি করব, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই কোশ্চেনের কোনটার জন্য, কোন পার্টের জন্য কি রকম মার্কস অ্যালোকেট করা। একটা 2-3 মার্কসের কোশ্চেন, এটা আমি 3-4 পৃষ্ঠা লিখতে পারি না। আবার একটা 10 মার্কসের কোশ্চেন, এটা আমি হাফ পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখতে পারি না। সো এই জিনিসটা আমাকে দেখতে হবে। আমার কোশ্চেনের আনসারের লেন্থটা কিন্তু ডিপেন্ড করবে আমার কোশ্চেনের মার্কসের উপর। এবং অল পার্ট অফ এ কোশ্চেন আমাকে আনসার করতে হবে। যেটা বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্পোরেট রিপোর্টিং বা অডিট অ্যান্ড অ্যাসুরেন্সে যে কোশ্চেনটা আসে রিস্ক নিয়ে, বলে যে আপনি রিস্ক আইডেন্টিফাই করেন এবং এই ক্ষেত্রে আপনার কি রেসপন্স, আপনি কি দেখে নিজেকে সন্তুষ্ট করবেন, বা আপনার অডিট প্রসিডিওর কি হবে। আমরা কি করি অনেক ক্ষেত্রে, শুধু রিস্ক আইডেন্টিফাই করে চলে আসি। এখন এটা কি অডিট প্রসিডিওর অ্যাপ্লাই করে আমি নিজেকে স্যাটিসফাই করব, বা আমার কি ফিডব্যাক, কি রেসপন্স রিস্কের ক্ষেত্রে হবে, সেই জিনিসটা আমরা উল্লেখ করি না। এটা অবশ্যই উল্লেখ করা উচিত, তা না হলে ফুল আনসার হলো না। এবং এইটার ক্ষেত্রে এক্সামিনাররা যে ফিডব্যাক দিয়েছেন যে আসলে স্টুডেন্টরা তাদের কনসেপ্টটা ক্লিয়ার করে না যখন তারা লেখাপড়া করে। সো অলওয়েজ যেটা পড়বো সেটা বুঝে পড়বো। আমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে তো আসলে আমি যখন এক্সাম হলে আনসার করতে যাব, আমার আনসারটাও ঠিকমতো সঠিক হবে না। এই জন্য বাসায়, ক্লাসরুমে, বা আমরা যখন গ্রুপ স্টাডি করব, যে জিনিসটা বুঝি না, যে ভালো বুঝে তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। কোশ্চেনের আনসারগুলো সিকুয়েন্সিয়ালি করা উচিত, আদারওয়াইজ স্ক্রিপ্ট চেকার বা এক্সামিনার খুব ডিস্টার্ব হন। একটা কোশ্চেনের আছে এ বি সি, মনে করেন বিটা আপনি ভালো পারেন না, এটা লিখেন, বির জন্য একটা রিজনেবল জায়গা রেখে যে সি লিখেন, পরে সময় পেলে লিখবেন, না পারলে ওটা ফাঁকা থাক। কিন্তু আপনি সি লিখবেন আগে, তারপরে লিখবেন বি, তারপরে লিখবেন এ। দিস ইজ ভেরি ভেরি আনপ্রফেশনাল। এটা করলে আসলে এক্সামিনার আপনার উপরে বিরক্ত হবে। সো আমরা কি করব, একটা কোশ্চেনের যে কোশ্চেনটা আমি আনসার করব, হ্যাঁ আমি 5 নাম্বার দিয়ে শুরু করতে পারি, নো প্রবলেম, বাট 5-এর এ বি সি এটা আমাকে সিকুয়েন্সিয়ালি আনসার করতে হবে। আরেকটা জিনিস আমরা অনেক সময় করি, যে দুইটা কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমরা রিজনেবল গ্যাপ রাখি না। এই রিজনেবল গ্যাপ না রাখলে হয় কি, অনেক সময় আপনার দুইটা কোশ্চেন একটা কোশ্চেন মনে করতে পারে এক্সামিনার, আপনি একটা কোশ্চেনের মার্কস অনেক সময় তার মানে খুব কেয়ারফুলি না দেখার কারণে আপনি বঞ্চিত হতে পারেন। সো আপনার উচিত কি, মনে করেন একটা কোশ্চেন পরের পেজের হাফ বা তারও বেশি লেগে গেছে, 1/3 বাকি আছে ওই পেজের, আর একটা কোশ্চেন বা কোশ্চেনের পার্ট ওই পেজে আপনার আনসার করার দরকার নেই, আপনি পরের পেজে চলে যান। হ্যাঁ, আবার যদি এরকম হয় যে আপনি একটা পেজের মাত্র 2-3টা লাইন ইউজ করছেন, পুরো পেজটাই ফাঁকা আছে, তো সেখানে একটু গ্যাপ দিয়ে আপনি নিচের দিকে এসে আরেকটা আনসার করেন। কিন্তু একদম গায়ে গায়ে লাগিয়ে একটা আনসারের সঙ্গে একটা আনসার শেষ হলে আরেকটা আনসার আমি শুরু করে দিলাম, এটা অনেক সময় এক্সামিনার মিস করে যেতে পারে। সো এই কাজটা মোটেই করা উচিত না। সো আমাদেরকে কি করতে হবে, একটা কোশ্চেনের একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টের একটা রিজনেবল গ্যাপ আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা আমাদের আনসারকে ক্যাসি বা অ্যাট্রাকটিভ করার জন্য যদি পারি, বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারি, বা প্যারা প্যারা করে করে লিখতে পারি, যেটাতে আপনার যেমন এক্সপার্টিজ আছে, বা যেটাতে আপনি মনে করেন বুলেট বা বুলেট করে লিখতে পারবেন না, বা জোর করে লিখতে যেয়ে কিন্তু আবার ওইটার আনসার খারাপ হয়ে যাবে। সো যত ক্যাসি করে বা অ্যাট্রাকটিভ ওয়েতে এক্সামিনারের কাছে প্রেজেন্ট করা যায়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আবার এমন কিছু করা যাবে না যে লাইনে আমার এক্সপার্টিজ নাই, সেই লাইনে আবার এক্সপেরিমেন্ট করতে যেয়ে আমি আরো খারাপ করে ফেললাম, সেটা আবার করা যাবে না। হ্যান্ড রাইটিংটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। আমি অনেক কষ্ট করলাম, অনেক সুন্দর পরীক্ষা দিলাম, কিন্তু এমন বিশ্রী হাতের লেখা আমি লিখলাম, বা এত তাড়াহুড়ো আমি করলাম লেখার ক্ষেত্রে, এক্সামিনার আমার স্ক্রিপ্ট পড়ে কোনো কিছু উদ্ধারই করতে পারলো না, কোনো কিছু বুঝতেই পারলো না, তাহলে কিন্তু কোনো লাভ নাই।
এই কাজটা করা যাবে না। সুন্দর করে, মানে হাতের লেখা ভালো হতে হবে এমন কোনো কথা নাই, বাট এটা ক্লিয়ার হতে হবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে আরেকজনের কাছে, বিশেষ করে এক্সামিনারের কাছে। তা না হলে কিন্তু এই পরীক্ষা দেওয়ার বা লেখার কোনো মানে নাই। এখানে আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যে একটা কোশ্চেনের আনসার আমরা কিভাবে লিখবো, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এ, এইভাবে আমরা আনসার লেখা শুরু করব এবং আর একটা কোশ্চেনে যাওয়ার আগে একটা রিজনেবল গ্যাপ মেনটেন করব। তো এই যে মক এক্সামিনারের রিভিউ, মক এক্সামের, সেখান থেকে আসলে আমরা যদি কনক্লুশনে আসি, আমাকে কি করতে হবে? সিএ পরীক্ষার ক্ষেত্রে আসলে এইটা বাদ দিব, ওইটা পড়বো না, এটা বলে কোনো লাভ নাই। ইউ নিড টু কভার দ্য ফুল সিলেবাস। আপনি যেটা বাদ দিয়ে যাবেন বা যেটা দেখতেছেন যে অনেকদিন থেকে কোশ্চেন আসে না, আপনি পরীক্ষার হলে যে দেখবেন ওইখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। সো ফুল সিলেবাস আপনাকে কভার করে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের উপরে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আর কি করতে হবে? পাস্ট কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। এই পাস্ট কোশ্চেন পেপার যত প্র্যাকটিস করতে পারবেন, তত এক্সামিনারের কোশ্চেন করার ধরন আপনি বুঝবেন, কি আনসার আপনাকে করতে হবে, এইটা আপনার ভালো দখল আসবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে একটা আনসার শেষ করার জন্য আপনার জন্য বারবার যদি ঘড়ি দেখে বাসায় বারবার প্র্যাকটিস করেন বা যেখানে যেখানে আপনার বেঁধে যাচ্ছে, একটা কোশ্চেনের যে অংশগুলো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে সেটা যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার প্রিপারেশনটা ভালো হবে, এক্সামটাও ভালো হবে। সো আশা করি আপনারা এক্সাম টেকনিকটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন যখন এটা দেখবেন ভিডিওটা। সবার এক্সামের জন্য শুভকামনা থাকলো। আপনাদের পরীক্ষা ভালো হোক এবং এই টেকনিকগুলোর যদি সামান্য এক্সাম হলে আপনাদের কাজে লাগে, তাহলে আসলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।